দেখো 1 নম্বর প্রশ্নটায় আমি কি বলছি, কোনটি সঠিক নয়? 3.5e 4e -80 +15e, এটা হলো মূলত চার্জের কোয়ান্টাম হতে আমরা সলভ করতে পারি। চার্জের কোয়ান্টাম থেকে আমরা জানি কিউ ইকুয়াল এনই, যেখানে এন এর মান 0 অথবা +-1 অথবা +-2 অথবা আরও অনেক কিছু হতে পারে। তার মানে দেখো এন এর মানটা 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা হবে, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে এটা সঠিক। এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, এটাও সঠিক। এটাও পূর্ণ সংখ্যা, তাহলে এটাও সঠিক। এখানে পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ আকারে আছে। এন এর মান কি কখনো ভগ্নাংশ হতে পারে? পারে না। তাহলে আমার প্রশ্নের ভিতর বলছে কোনটি সঠিক নয়, তাহলে উত্তর হবে হলো আমার এইটা। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, পরীক্ষক আদানের মান কত হবে? অর্থাৎ পরীক্ষক আদান সেটা হবে +1 কুলম্ব। কী হবে আমাদের? +1 কুলম্ব, একক ধনাত্মক আদান। আমরা 3 নম্বর প্রশ্নটা একটু সবাই দেখি যে এখানে কি বলছে। দেখো 3 নম্বর প্রশ্নে বলছে ইনট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত অপরিবাহী পদার্থের অভ্যন্তরের তড়িৎ প্রাবল্য ই হবে। এখন ইনট তড়িৎ ক্ষেত্র মানে কি? এটা হলো প্লাস 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 ধরলাম, এই পাশটা হলো মাইনাস, তাহলে তড়িৎ ক্ষেত্র ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে। এইটার কথা বলছে আমাদের ইনট। মাঝখানে আবার আমি একটা অপরিবাহী পদার্থ রাখলাম, সেই কন্ডিশনে এখানে যে তড়িৎ ক্ষেত্রের উদ্ভব ঘটবে সেগুলো হলো আমার এই দিকে, সেটার কথা বলছে কত আমাদের? ই। দেখো ই এর কথা বলছে। এখন এই ইটা সবসময় বড় হবে কারছে, সরি ই নটটা সবসময় বড় হবে কারছে? ই এর চেয়ে। তাহলে আমাদের উত্তর হবে হলো ক নম্বর। পরের প্রশ্নটা আমরা দেখি, কুলম্ব বল হতে কোনটির স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না? কুলম্ব বল হতে কোনটির স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না? যদি আমি বলি যায়, পরমাণুর যায়। পরমাণুর যদি যায় তাহলে অণুর যাবে, অণুর যদি যায় তাহলে পদার্থর যাবে। এখন একটা কন্ডিশন বা সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর কি থাকে? একটা নিউক্লিয়াসের কথা ভাবলাম আমরা, থাকে প্রোটন আর নিউট্রন। কিন্তু কুলম্বের বল মূলত কি নিয়ে? ইলেকট্রন অথবা সে আরটা হতে পারে প্রোটন। তাহলে এটার ভিতর কি কোনো ইলেকট্রন আছে? নাই। তার মানে নিউক্লিয়াসের যে স্থায়িত্ব সেটা আমরা কুলম্ব বলের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো না। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নের ভিতর কি বলছে সেটা হলো 5 নম্বর, একটি চার্জিত রিংয়ের কেন্দ্রে কোনো চার্জ রাখলে ওই আদানের উপর নির্ভর। তার মানে আমরা একটা চার্জিত রিংয়ের কথা ভাবলাম, তার মাঝখানে আমরা একটা চার্জিত বস্তু রাখলাম। এখানেও কিন্তু চার্জ আছে, এখানেও চার্জ, এখানেও চার্জ। যেহেতু রিংটা কি আমার চার্জিত, মাঝখানে আমি আবার কি রাখছি? একটা চার্জিত বস্তু রাখছি। এই চার্জের ধরুন ওর উপর বল কাজ করবে কোন দিকে? এইদিকে। এই চার্জের ধরুন ওর উপর বল কাজ করবে কোন দিকে? এইদিকে। তাহলে এখানে থেকে কিন্তু একটা জিনিস শিওর, এই বল আর এই বলটা সমান। ওর জন্য ওর উপর যে বল এইদিকে, ওর জন্য ওর উপর বল কোন দিকে কাজ করবে? এইদিকে। তাহলে এই বলটা আর এই বলটা কি হবে? সমান হবে। এখন তোমার কাছে মনে হতে পারে সমান কেন হবে? একটা রিং গোলক আকৃতির, যখন এটাকে আমরা চার্জিত করছি তখন এর পৃষ্ঠে চার্জগুলো সমভাবে বণ্টিত হয়েছে। তার মানে এখানে যে পরিমাণ চার্জ ছিল এখানেও আমার একই পরিমাণ চার্জ ছিল। তার মানে আমরা দেখলাম যে একটা চার্জিত রিংয়ের কেন্দ্রে যদি আমরা একটা চার্জিত বস্তু রাখি, তার উপর যে নেট ফোর্স বা নেট বল সেটা হবে কি আমাদের? 0। 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, পরিবাহীর কোন অংশে সঞ্চিত চার্জের পরিমাণ বেশি? ক নম্বরে বলা হয়েছে সব জায়গায় একই হবে, খ নম্বরে বলা হয়েছে সোজা অংশে, গ নম্বরে বলা হয়েছে বক্র অংশে। দেখো আমি একটা পদার্থের কথা ভাবলাম এরকম, এখানে থেকে আমি বোঝার জন্য এটাকে আরেকটু চিকন করে দিলাম, এরকম করে দিলাম।
চার্জ ঘনত্ব সিগমা ইকুয়াল আমরা জানি কত, কিউ বাই এ। এই অংশের চার্জের কথা যদি আমরা ভাবি, চার্জ ঘনত্বের কথা যদি ভাবি, দেখো তার ক্ষেত্রফল কিন্তু অনেক বড়। যদি আমরা এতটুকের কথা ভাবি চার্জ ঘনত্ব, তাহলে সেই ক্ষেত্রে দেখো তার ক্ষেত্রফল কি অনেক ছোট। তাহলে তার ক্ষেত্রফল যদি অনেক ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে চার্জ ঘনত্ব কি বেশি হবে। সেই কারণে বলা হয় পরিবাহীর কোন অংশে সঞ্চিত চার্জের পরিমাণ বেশি, সেটা হবে বক্র অংশে। তারপরের টপিকটা দেখো 7 নম্বর, সমবিভব তলের যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। আমরা একটা চার্জিত বস্তুর কথা ভাবলাম, সেটা কিউ। এখন এভাবে আমি তাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই চার্জিত বস্তু থেকে এই বিন্দুর দূরত্ব, চার্জিত বস্তুর থেকে এই বিন্দুর দূরত্ব, চার্জিত বস্তু থেকে এই বিন্দুর দূরত্ব, অর্থাৎ যে বৃত্তটা আমি অঙ্কন করছি সকল বিন্দুর দূরত্ব সমান। এখন বিভবের রাশিমালায় আমরা জানি ভি ইকুয়াল 1/4πε0 কিউ বাই আর। দূরত্ব যদি সমান হয় আর এইগুলো যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভি প্রপোর্শনাল 1/r। তাহলে দেখো এই বস্তু থেকে, অর্থাৎ একটা চার্জিত বস্তু থেকে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, সকল বিন্দুর দূরত্ব সমান, তার মানে সকল বিন্দুর বিভব একই হবে। এখন আমাদের এখানে বলছে যে সমবিভব তলের যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত। তাহলে এই যে বিন্দুর এই তলের সকল বিন্দুর বিভব একই, তার মানে এটাকেই আমরা বলি সমবিভব তল। এটাকে আমরা কি বলি, সমবিভব তল। তাহলে এই বিন্দুর বিভব যা হবে এই বিন্দুর বিভব একই হবে, এই বিন্দুর বিভব একই হবে। তাহলে বিভবের পার্থক্য কত আছে, নাই। তার মানে বিভব পার্থক্য কত হবে আমার, 0। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি 8 নম্বর, তড়িৎ বলরেখা সমবিভব তলকে কিভাবে ছেদ করে। একটা বস্তুর কথা ভাবলাম আমরা, সেটা প্লাস কিউ চার্জে চার্জিত। কিছুদিন আগেই দেখলাম এটা তার সমবিভব তল। এখন বলরেখাগুলা পজিটিভ চার্জ থেকে বেরোয়, পজিটিভ চার্জ থেকে বেরোয়। এই যে তল, এই বলরেখাগুলাই তলকে লম্বভাবে ছেদ করে। কিভাবে ছেদ করে, লম্বভাবে। আর লম্ব বলতে আমরা কি বুঝি, 90 ডিগ্রি। তার মানে তড়িৎ বলরেখা সমবিভব তলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে। আমরা 9 নম্বর এমসিকিউটা দেখি। সেখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এ একটা বিন্দু, যেটাকে আমরা এটা একটা বিন্দু যাকে বলছি আমরা বি। একটা চার্জিত গোলক যার কেন্দ্র হলো ও, আর এই গোলকের পৃষ্ঠ হচ্ছে এ। পৃষ্ঠ থেকে দূরে একটা বিন্দুকে ধরছি কত আমরা, সি। কোন দুই বিন্দুর বিভব সমান হবে। দেখো একটা চার্জিত গোলকের ক্ষেত্রে আমরা একটা জিনিস কিন্তু জানি যে অসীম থেকে একটা চার্জকে পৃষ্ঠে নিতে যে পরিমাণ কাজ করতে হয়, ওই চার্জিত গোলকটার কেন্দ্রে নিতে একই কাজ হয়। তার মানে কাজটাই কি, বিভব। তাহলে পৃষ্ঠে নিতে যে কাজ হয় ওই কেন্দ্রে নিতে যদি একই কাজ হয়, কাজই যদি বিভব হয়, তাহলে ও আর এ বিন্দুর বিভব সমান হবে। ও এবং এ বিন্দুর বিভব সমান হবে। 10 নম্বর দেখো, তড়িৎ প্রাবল্য ও দূরত্বের মধ্যেকার লেখচিত্র। তড়িৎ প্রাবল্য ও দূরত্বের মধ্যেকার লেখচিত্র। একটা সূত্র জানি আমরা, ই ইকুয়াল ভি বাই ডি। ভি যদি কনস্ট্যান্ট হয়, ই প্রপোর্শনাল 1/d। সেই ক্ষেত্রে আমরা দিতে পারি, এই দেখলাম আমার ই, এটা হলো আমার ডি। তাহলে প্রাবল্য আর দূরত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে লেখটা হবে আমার এইরকম। আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রটা আমরা কি জানি, এফ ইকুয়াল 1/4πε0 কে Q1 Q2/r²। যেহেতু আমি উপরে একটা ভেক্টর চিহ্ন দিছি, এইখানে হবে হলো আমার আর ক্যাপ। তাহলে আমরা জানি 1/4πε0 কে Q1 Q2/r²। আর ক্যাপের পরিবর্তে আবার আমরা লিখতে পারি আর ভেক্টর বাই আর।
তাহলে এখানে আর স্কোয়ার, এখানে আর, তাহলে আমার এখানে কি হবে আর কিউব। তাহলে কুলম্বের সূত্রে যে ভেক্টর রূপ F = 1/4πε0k q1 q2/r³ ডট আর ভেক্টর। 12 নম্বর প্রশ্নটা দেখো, যে 12 নম্বর প্রশ্নে কি বলছে। এটা একটা পরিবাহী পথ, এটা একটা পরিবাহী পথ, তার বাইরে একটা বিন্দুর কথা বলছে আর, এই বিন্দুতে প্রাবল্য কত। এখন যদি ভিতরের কথা বলতো তাহলে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু সকল বিন্দুর প্রাবল্য একই, কারণ এখানে প্রাবল্য সুষম। যেহেতু বাইরে বলছে, বাইরে কি কোনো বলরেখা আছে? বলরেখা নাই, তাহলে প্রাবল্য কত হবে আমার? 0 হবে। এখন আমরা 13 নম্বর প্রশ্নটা দেখি, যে 13 নম্বরে কি বলছে। আদান ও বিভবের এককের গুণফল। আমরা একটা সূত্র জানি, V = W/Q, আবার W = কি বলতে পারি আমরা? VQ। আদানের একক কি? কুলম্ব। বিভবের একক কি? ভোল্ট। কাজের একক কি? জুল। তাহলে আদান ও বিভবের এককের গুণফল হবে জুল। তাহলে এটার আনসার হচ্ছে হলো আমাদের জুল। 14 নম্বর প্রশ্নটা আমরা দেখি, সেখানে কি বলছে। সবচেয়ে বেশি চার্জ থাকে কোন তলে? সমতল, উত্তল তল না অবতল তল? দেখো, একটা তলের কথা বললাম আমি এটা, আর একটা তলের কথা ভাবলাম এইরকম, আর একটা তলের কথা ভাবলাম আমি এইরকম। এখানে থেকে তুমি একটা জিনিস দেখো, যে এটা কিন্তু সমতল, তার ক্ষেত্রফল কি? অনেক বেশি না? তাহলে সিগমা = আমরা জানি কি? Q/A। তাহলে ক্ষেত্রফল যদি বেশি হয়, চার্জ ঘনত্ব কি? কম হবে। এবার আসো এই অবতল তলের কথা ভাবি আমরা। দেখো, অবতল তল, তার ক্ষেত্রফল কি? অনেকখানি জায়গা জুড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিগমার মান কি? অনেক কম হবে। যেহেতু ক্ষেত্রফল বেশি, সিগমার মান কম হবে, তার মানে চার্জ ঘনত্ব কি হবে? কম হবে। কিন্তু উত্তল তল কোনটা আমার, বা উত্তল তল বা উত্তল পৃষ্ঠ, সেটা এটা। এই অংশের ক্ষেত্রফলের কথা যদি ভাবো, তাহলে কতটুকু ভাববা তুমি? এতটুকুই ধরে নিলাম। তাহলে দেখো, এইটার সে ক্ষেত্রফল কিন্তু এটার কম, এটার সেও ক্ষেত্রফল এটার কম। তাহলে যেহেতু ক্ষেত্রফল কম, তার চার্জ ঘনত্ব কি হবে? বেশি হবে। তাহলে যেখানে চার্জ ঘনত্ব বেশি, সেখানে চার্জের পরিমাণও বেশি। তাহলে সেই কারণে আমরা এটার আনসারে বলতে পারি উত্তল তল। উত্তল তল। 15 নম্বর প্রশ্নটা দেখো, সেখানে কি বলছে। এ থেকে বিতে একটা 1 কুলম্ব চার্জকে এ থেকে বিতে নিব আমরা 3টা ওয়েতে, যেখানে এ বিন্দুর বিভবের চেয়ে বি বিন্দুর বিভব ছোট। একটা পথ হলো আমার এটা, আর একটা পথ এটা, আর একটা পথ আমার এটা। এখন এ বিন্দুর বিভব বি বিন্দুর চেয়ে বড়। এখন আমার প্রশ্ন হলো যে W1 = W2 = W3 হবে কিনা, অথবা W1 > W2 > W3 হবে কিনা, অথবা আমি বলতে পারি W1 < W2 < W3 হবে কিনা। তাহলে কোনটা আমাদের সঠিক আনসার? তাহলে দেখো, W = আমরা জানি কত? VQ। তুমি যে পথেই নাও না কেন, চার্জ কি নিতেছো তুমি? 1 কুলম্ব। দুই বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য VA - VB। তুমি যে পথেই নাও, বিভব কিন্তু আমার এটাই, চার্জও কি 1 কুলম্ব। তাহলে এই পথে নিলেও তোমার কাজের পরিমাণ হচ্ছে এটা, সোজা পথে নিলেও কাজের পরিমাণ এটা, এই পথে নিলেও কাজের পরিমাণ আমার এটা। তাহলে 3টা পথের ক্ষেত্রেই কাজের মান একই। তাহলে আমরা বলতে পারি আনসার হবে হলো আমার এটা। এখন আসো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি, সেটা কি বলছে। 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো ইলেকট্রন স্থানান্তর হতে হবে? আমরা জানি Q = NE, 1 কুলম্ব N। ই বলতে কি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে N এটা হচ্ছে হলো আমার ইলেকট্রন সংখ্যা, 1/1.6 × 10⁻⁻19, উপরে গেলে থাকে 10⁻+19/1.6। দেখি আমি ক্যালকুলেশন করে কত হয়। 1/1.6 আসতেছে হলো আমাদের
6.25 ইন্টু 10⁻18, অর্থাৎ 1 কুলম চার্জ তৈরি করতে হলে কোনো একটা বস্তু থেকে 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রনের স্থানান্তর হতে হবে। আমরা 16 নম্বর প্রশ্নটা একটু দেখি, সেখানে কি বলছে। একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে বিভবের মান কত হবে? এখন চার্জিত বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত হতে পারে, ঋণাত্মক চার্জেও চার্জিত হতে পারে। পৃথিবীর বিভব কত? 0। পৃথিবীর বিভব কত? 0 ধরি আমরা। তাহলে এই কন্ডিশনে তুমি একটা জিনিস দেখো, একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তুকে তুমি পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করলা, ইলেকট্রনে সেগুলো কী করবে? নিষ্ক্রিয় করে দেবে। অথবা তুমি ভাবতে পারো একটা নেগেটিভ চার্জে চার্জিত বস্তুকে তুমি অ্যাডজাস্ট করলা। এখানে দেখো, একটা সমুদ্রের ভিতর তুমি 1 বালতি পানি ডাললে সমুদ্রের পানির কোনো পরিবর্তন হবে? ওইরকম কোনো পরিবর্তন হবেই না। তার মানে পৃথিবীর বিভব যদি 0 হয়, তার সাথে যদি আমি ধনাত্মক চার্জে চার্জিত বস্তুকে অ্যাডজাস্ট করি অথবা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুকে অ্যাডজাস্ট করি, তারও বিভব কী হবে? আমার 0ই হবে। সতেরো নম্বর প্রশ্নটা দেখো তোমরা, সেখানে 3টা পয়েন্ট আছে এ বি সি। দেখো, এ থেকে বলরেখাগুলো বেরিয়ে যাচ্ছে, বিতে বলরেখাগুলো প্রবেশ করতেছে, সিতেও বলরেখাগুলো প্রবেশ করে। এখন আমার কন্ডিশন হলো, এই যে এ, এটা কি পজিটিভ চার্জে চার্জিত, বিটা কি পজিটিভ চার্জে চার্জিত, সিটা কি নেগেটিভ চার্জে চার্জিত, অর্থাৎ বিভিন্ন অপশন থাকতে পারে। আমরা জানি পজিটিভ চার্জ থেকে বলরেখা বেরোয়, পজিটিভ চার্জ থেকে বলরেখা বেরোয়। তাহলে এ থেকে যেহেতু বলরেখাগুলো বেরিয়ে যাচ্ছে, এ হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত, আর নেগেটিভে বলরেখা প্রবেশ করে। তাহলে বিতে বলরেখা কি প্রবেশ করতেছে? বি হলো নেগেটিভ চার্জে চার্জিত। সিতে বলরেখা প্রবেশ করে, নেগেটিভ চার্জে চার্জিত। তারপরে আমাদের বলছে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতার একক কত হবে? কুলম্বের সূত্রানুসারে আমরা জানি F = 1/4πε0 Q1 Q2 R²। ভেদনযোগ্যতা মানে কি? এখানে যদি আমি ε0 কে দেই, তাহলে ε0 কে ইকুয়াল কত জানি আমরা? এপসাইলন। তাহলে এই দুইটার পরিবর্তে আমি লিখতে পারি এপসাইলন। এই এপসাইলনের একক কত হবে? এইটা হলো আমার ভেদনযোগ্যতা। তাহলে আমি লিখতে পারি এপসাইলন = 1/4πf Q1 Q2 R²। এফের একক কি? 4π এর তো কোনো একক নাই, এফের একক নিউটন, চার্জের একক কুলম, আর হলো দূরত্ব, তার একক মিটার। তাহলে এককটা আসতেছে আমার নিউটন ইনভার্স 1 কুলম স্কোয়ার পার মিটার স্কোয়ার। তারপরে দেখো 19 নম্বর প্রশ্নটা, আদান ঘনত্বের একক কত? সিগমা ইকুয়াল আমরা জানি কি? Q/A। চার্জের একক কি? কুলম। এ মানে কি? ক্ষেত্রফল, মিটার স্কোয়ার। তাহলে সিগমা কুলম পার মিটার স্কোয়ার। তার মানে আদান ঘনত্ব বা চার্জের একক কুলম পার মিটার স্কোয়ার। এখানে আর একটা প্রশ্ন দেখো যে 20 নম্বর, ডাইইলেকট্রিক পদার্থ অবশ্যই এটা হবে অপরিবাহী। এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে যে ডাইইলেকট্রিক পদার্থ অবশ্যই অপরিবাহী পদার্থ। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সকল অপরিবাহী পদার্থ ডাইইলেকট্রিক নয়, কিন্তু সকল ডাইইলেকট্রিক পদার্থ অপরিবাহী। ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স নির্দেশ করে বলরেখা অন্তর্মুখী, মানে ভিতরের দিকে আসবে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি 22 নম্বর। সেইখানে কি বলছে দেখো, একটি ইলেকট্রন ও প্রোটনের মৌলিক ধর্ম
ইলেকট্রন আর প্রোটনের মৌলিক ধর্ম হচ্ছে আদান বা চার্জ। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ। একটি তড়িৎ দ্বিমুরের জন্য তড়িৎ প্রাবল্য কিরূপে পরিবর্তিত হয়? ই প্রপোর্শনাল 1/r⁴ কিউব। ই প্রপোর্শনাল 1/r⁴ কিউব ঘনফলের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ যখন বলরেখা ও তলের মধ্যবর্তী কোণ। ধরে নাও এটা একটা তল, এই তলের ভিতর দিয়ে বলরেখা এভাবে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? লম্বভাবে। তার মানে এই তলের সাথে বলরেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়, তাহলে তড়িৎ ফ্লাক্সের মান কি হবে? আমাদের সর্বোচ্চ হবে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, সেটা হলো 25। কুলম্ব সূত্রটি কোন ধরনের চার্জের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হলো বিন্দু চার্জ। বিন্দু চার্জ, এটা না অনেক কথা বলা যায়। চার্জগুলোর ভিতর অবশ্যই কি হতে হবে? আপেক্ষিক বেগ থাকতে হবে। আর একটা জিনিস বলা যায় যে কুলম্বের সূত্র বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। তাহলে আমরা যেটা প্রশ্ন করছিলাম এখানে সেটা দেখি, কুলম্বের সূত্রটি কোন ধরনের চার্জের ক্ষেত্রে প্রযোজ্য? বিন্দু চার্জ। চার্জিত গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য। আমরা একটা চার্জিত গোলকের কথা ভাবলাম, চার্জগুলো পৃষ্ঠে কিভাবে থাকে? যেন সুষমভাবে থাকে বা সুষমভাবে বণ্টিত হয়। তাহলে যেখানে চার্জ থাকবে সেখানে থেকেই তো বলরেখা বেরোবে, বলরেখা এভাবে বেরিয়ে যাবে। কিন্তু দেখো, এই চার্জিত গোলকের ভিতরে কি কোনো বলরেখা আছে? বলরেখা নাই। আমরা কিন্তু একটা জিনিস জানি, যেখানে বলরেখা আছে সেখানে প্রাবল্য আছে। বলরেখা বেশি হলে প্রাবল্য বেশি, বলরেখা কম হলে প্রাবল্য কম। তাহলে চার্জিত গোলকের ভিতরে কোনো প্রাবল্য নাই, কারণ বলরেখা নাই। তাহলে প্রাবল্য কত হবে আমার? 0। সাতাশ নম্বর প্রশ্নটা দেখো, পানি, বায়ু, কাচের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 80, বায়ুর ক্ষেত্রে 1.005, কাচের ক্ষেত্রে হলো 5.10। তার মানে দেখো, পানির ডাইইলেকট্রিক যে ধ্রুবক তার মান 80, বায়ুর 1.00305, কাচের হলো 5.10। তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয়ে ব্যবহৃত হয়, সেটা হলো পরক চার্জ। কি চার্জ? পরক চার্জ বা +1 কুলম্ব চার্জ বা একক ধনাত্মক চার্জ। পরবর্তী প্রশ্নটা দেখো, তাত্ত্বিকভাবে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র কি পর্যন্ত বিস্তৃত? সেটা হলো অসীম। তাত্ত্বিকভাবে মানে থিওরিটিক্যালভাবে একটা চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দুর বিভব, কার বাইরে? তড়িৎ ক্ষেত্রের বাইরে কোনো বিন্দুর বিভব কত হবে? আমরা একটা চার্জিত বস্তুর কথা ভাবলাম, তার তড়িৎ ক্ষেত্র ধরলাম আমরা এটা, তার বাইরে এই বিন্দু। তার মানে এই চার্জিত বস্তুটার তড়িৎ ক্ষেত্র যদি এটা হয়, তার বাইরে একটা বিন্দুতে তার বিভবের মান হবে কত? 0। তার মানে এখানে আমরা পাইলাম 0 ভোল্ট। 31 নম্বর প্রশ্নটা একটু দেখো, তড়িৎ দ্বিমুরুর চার্জদ্বয়ের সংযোজককারী রেখাংশের লম্ব দ্বিখণ্ডক রেখার যে কোনো বিন্দুতে বিভবের মান কত হবে? এটা বলছে। তড়িৎ দ্বিমুরু মানে কি? এই পাশেটা আমি -q চার্জ রাখলাম, খুব কাছাকাছি দূরত্বে একটা +q চার্জ রাখলাম, তার একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। এই তড়িৎ দ্বিমুরু এই যে অক্ষ, এই রেখাটা লম্বভাবে কি করছে? ছেদ করছে। এই পাশে যে অংশ আছে এই পাশে একই অংশ। টোটাল এইটার দূরত্ব যদি আমরা ধরি 12, এই পাশ থেকে কত হবে আমার? l, এই পাশ থেকে হবে হলো আমার l। এটা হবে এই পয়েন্টে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, অথবা এই বিন্দু অথবা এই বিন্দু, এই সকল বিন্দু, এই রেখার সকল বিন্দুতে বিভবের মান হবে 0। কি হবে বিভবের মান? 0।
32 নম্বর প্রশ্নটা দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান নির্ভর করে তাপমাত্রার উপর। কিসের উপর? তাপমাত্রার উপর। তার মানে তাপমাত্রার যদি পরিবর্তন হয় পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানও পরিবর্তন হবে। তাপমাত্রা যদি কমে তাহলে সেক্ষেত্রে তো পরিবর্তন হবে, বাড়লেও পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান পরিবর্তন হবে।